আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা বেগম, হালিমুন্নেসা স্বপ্নের অনলাইন স্কুল পক্ষ থেকে জানাচ্ছি তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ একটা মহামারীর ভিতর দিয়ে যাচ্ছি। জানি না আল্লাহ পাক আমাদেরকে কবে সেই স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করতে পারবো। এরপরেও আমাদেরকে স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে হবে স্বাস্থ্যবিধি মেনে। তোমাদের অবশ্যই লেখাপড়া করতে হবে এবং অনলাইন ক্লাসগুলোর সাথে তোমরা যুক্ত থেকে তোমরা লেখাপড়া করবে, এটা আমরা আশা করি। না হলে কিন্তু এগুলো কভার দেওয়া তোমাদের পক্ষে সম্ভব হবে না। তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো ফলো করবে এবং এটার সাথে যুক্ত থেকে ক্লাস করবে। তো আজকে আমি তোমাদের সামনে এসেছি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা 8ম অধ্যায় পলাশীর যুদ্ধ নিয়ে। তো আমরা আজকে জানবো, এই পাঠ শেষে আমরা জানতে পারবো পলাশীর যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল, পলাশী যুদ্ধের কারণ, পলাশীর যুদ্ধ এবং পলাশীর যুদ্ধে নবাবের পতনের কী কী কারণ, সেগুলো আমরা জানতে পারব। আমরা আজকে জানি পলাশীর যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল। 1740 থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন নবাব আলিবর্দী খান। প্রতিকূল পরিবেশে থেকেও তিনি সফলতার সাথে এই রাজ্য শাসন করতে পেরেছিলেন। তিনি তার সময়ে বর্গী এবং মারাঠাদের তিনি দমন করতে পেরেছিলেন। সুকৌশলে তিনি ইংরেজ বণিকদের বা ইংরেজ কোম্পানিদের নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর বাংলায় রাজনৈতিক প্রেক্ষাপটে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। নবাব মৃত্যুর পর বা আলিবর্দী খান মৃত্যুর আগে তার কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের ছেলে সিরাজদৌলাকে বাংলার নবাব হিসাবে তিনি মনোনীত করে যান। 1756 সালে আলিবর্দী খানের মৃত্যু হলে তার প্রিয় দৌহিত্র সিরাজদৌলা মাত্র 22 বছর বয়সে বাংলার নবাবের ক্ষমতা গ্রহণ করেন। সিংহাসনে বসার পর থেকে নানামুখী সমস্যা এবং ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয় নবাব সিরাজদৌলাকে। তার প্রথম সমস্যা যেটা ছিল পরিবারের ঘনিষ্ঠজনদের কাছ থেকে ষড়যন্ত্র। বিশেষ করে আলিবর্দী খানের 3 কন্যার মধ্যে তার জ্যেষ্ঠ কন্যা বসিটি বেগম, সে নবাব সিরাজদৌলার নবাব হওয়াটাকে সে খুব আশাহত হয় এবং ষড়যন্ত্রে সে লিপ্ত হয়। তার সঙ্গে আরও অনেকে ছিল। তার সঙ্গে ছিল রাজা রাজবল্লভ, তার সেনাপতি, প্রধান যে সেনাপতি ছিল মির্জাফর, পূর্ণিয়ার শাসনকর্তা ছিল সিরাজের খালাতো ভাই শৌকতজন, আরও অনেকে। কৌশলে নবাব বসিটি বেগমকে নজরবন্দি করে। পূর্ণিয়ার শাসনকর্তা শৌকতজঙ্গ বিদ্রোহী হয়ে উঠলে সে তার সাথে যুদ্ধ হয় এবং যুদ্ধে পরাজিত এবং নিহত হয়। পূর্ণিয়া দখল করে নবাব পারিবারিকভাবে ষড়যন্ত্র কৌশলে দমন করলেও তার বিরুদ্ধে বাইরের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু ষড়যন্ত্রের সে জাল বিস্তৃত হতে থাকে। এর সঙ্গে জড়িত হয় দেশি বিদেশি বণিক, তার রাজদরবারের রাজন্য ব্যক্তিবর্গ, প্রভাবশালী ব্যক্তিবর্গ, নবাবের প্রধান সেনাপতি এবং মির্জাফর সহ আরও অনেকে।
প্রত্যেকেই যার যার স্বার্থ সিদ্ধি করার জন্য নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় বা ষড়যন্ত্র শুরু করে। এই ষড়যন্ত্রকারীরাই পলাশী যুদ্ধের পটভূমি তৈরি করতে থাকে। আজকে আমরা জানি পলাশী যুদ্ধের কারণ। এখন আমরা জানবো পলাশী যুদ্ধের কারণ। ইতিহাসে যেসব ঘটনা একটি দেশের জনগণের জীবনে একটা বিপর্যয়, ভয়াবহ বিপর্যয় নেমে আসে, সেরকমই একটি ঘটনা হচ্ছে পলাশী যুদ্ধ। সেই এলাকার সেই জনগণের জীবনে নেমে এসেছিল এক ভয়াবহ বিপর্যয়। পলাশী যুদ্ধের কারণ, 1 নম্বর কারণ হচ্ছে সিরাজদৌল্লা বাংলার সিংহাসনে বসার পর প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা তাকে কোনো উপঢৌকন পাঠায়নি এবং তার সাথে কোনো সৌজন্যমূলক সাক্ষাৎ করেনি। এতে নবাব তাদের অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ হয়। এটা ছিল একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণ কাজ অব্যাহত রাখে। 3 নম্বর কারণ হচ্ছে ইংরেজ কোম্পানি দস্তকের অপব্যবহার করলে দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। নবাব তাদেরকে দস্তকের অপব্যবহার করতে নিষেধ করেন, কিন্তু কোম্পানি নবাবের এই আদেশ অগ্রাহ্য করে। এখন 4 নম্বর হচ্ছে আলীবর্দী খানের সঙ্গে যে চুক্তি শর্ত হয়েছিল সেটি ভঙ্গ করে তারা নবাবকে খাজনা দিতে অস্বীকৃতি জানায়। তাছাড়া জনগণকে নির্যাতন করার মতো ধৃষ্টতা তারা দেখাতে থাকে। তাহলে আমরা 4 নম্বর কারণ পেলাম। এখন 5 নম্বর কারণ হচ্ছে রাজা রাজবল্লভের পুত্র সপরিবারে অর্থ সম্পদ সহ সে ইংরেজদের কাছে গিয়ে আশ্রয় নেয়। তাকে ফেরত নিতে নবাব ইংরেজদের কাছে দূত পাঠালে ইংরেজরা সেই দূতকে অপমান করে বের করে দেয়। এভাবেও নবাব তখন ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হয়ে যান। কিন্তু দেখা যায় যে ইংরেজদের একের পর এক অধ্যত্বপূর্ণ আচরণ এবং অসহযোগিতায় নবাব ক্ষুব্ধ হয়েছে। তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য নবাব 1756 সালে জুন মাসে নবাব কলকাতা দখল করে নেয়। কলকাতা দখল করার সময় কাশিম বাজার যে কুঠি সেটি তারা দখল করে। নবাবের অতর্কিত হামলায় বা আক্রমণে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে পালিয়ে যায়, কিন্তু হলওয়েল সহ আরো কিছু ইংরেজ ছিল, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই বন্দি দশা থেকে মুক্তি পেয়ে হলওয়েল নবাবকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা মিথ্যা অপবাদ, মিথ্যা অপপ্রচারণা চালায়। সেটি হচ্ছে হলওয়েল অপপ্রচার চালায় যে তাদেরকে 146 জন ইংরেজকে তারা 18 ফুট দৈর্ঘ্য এবং 14 ফুট প্রস্থ ছোট্ট একটি ঘরে 146 জন ইংরেজকে বন্দী করে রাখা হয় এবং প্রচণ্ড গরমে তারা শ্বাসরুদ্ধ হয়ে 123 জনের মৃত্যু হয়। এই খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে মাদ্রাজ পর্যন্ত পৌঁছে যায়, ফলে উত্তেজিত হয়ে কলকাতা দখল করে রবার্ট ক্লাইভ। মাদ্রাজ থেকে সে এসে কলকাতা দখল করে এবং নবাবের সেনাপতি ছিল তখন মানিক চাঁদ, তাকে পরাজিত করে। ইংরেজরা দখল করে নেয় কলকাতা এবং নবাব তার 4
একদিকে ষড়যন্ত্র ও শত্রু পরিবেষ্টিত হয়ে বাধ্য হয়ে নতজানু হয়ে একটি অপমানজনক সন্ধি করতে বাধ্য হয়, যে সন্ধিটি আলীনগর সন্ধি নামে খ্যাত। যে সন্ধিটি আলীনগর সন্ধি নামে খ্যাত। আলীনগর সন্ধির পরে ইংরেজদের সুযোগ সুবিধা অতিরিক্ত হয়ে যায় এবং তাদের অধ্যত্ব এবং তাদের উচ্চাকাঙ্ক্ষা এতটাই বেড়ে যায় যে তারা সেই নবাবের দুর্বলতার সুযোগ পেয়ে তারা কিন্তু একের পর এক দুর্গ দখল করতে থাকে, ব্যবসা বাণিজ্য সব কিছুই তারা একচেটিয়া করতে থাকে। এই কয়েকটি কারণে মূলত পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। এখন আমরা আসি পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধটা উপমহাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা। যদিও একটি খণ্ড যুদ্ধ, কিন্তু এরপরও এই পলাশীর যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম। 1757 সালে 23 জুন ভাগীরথী নদীর তীরে আমবাগানে এই যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে নবাব সিরাজদৌলার বিরুদ্ধে তখন মির্জাফর সেনাপতি থেকে শুরু করে আরো অনেকেই ছিল, অধিকাংশ সংখ্যক লোকই ছিল নবাব সিরাজদৌলার বিরুদ্ধে। নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন, তারপরে মোহনলাল যুদ্ধে সিরাজদৌলার বিরুদ্ধে সাথে যুদ্ধ করেন, কিন্তু নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন, মোহনলাল এবং ফরাসি সেনাপতি ছিল চীনপ্রে প্রাণপণ যুদ্ধ করে। যুদ্ধে মীর মদনের মৃত্যু হয় এবং মীর জাফরের অসহযোগিতা সব মিলিয়ে নবাব তখন যুদ্ধের সময় খুবই বিচলিত হয়ে পড়েন, হতাশ হয়ে পড়েন। নবাবের সেনাপতি মীর জাফর যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহযোগিতা করেন এবং তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করেন। নবাব কুরআন স্পর্শ করিয়ে শপথ নেওয়ালেও মীর জাফর কিন্তু সে তার ষড়যন্ত্র থামেনি। নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিলেন, পলাশীর যুদ্ধে কিন্তু নিশ্চিত জয় ছিল, কিন্তু নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন অতর্কিতে ইংরেজরা হামলা করে ঝাঁপিয়ে পড়ে সৈনিকদের উপর, যার অনিবার্য পরিণতি ছিল পলাশীর যুদ্ধে পরাজয়। এভাবে পলাশীর যুদ্ধ হয় এবং পলাশীর যুদ্ধের যে পরাজয় সেটি ছিল বাঙালি জাতির জন্য একটি দুর্ভাগ্যজনক, কারণ বাঙালি জাতির যারা ছিল এই সভা পরিষদে, যারা ছিল সেনাপতি, যারা ছিল এবং রাজদরবারে যারা ছিল, প্রত্যেকেই অসহযোগিতা করেছে এবং তার পারিবারিকভাবেও তিনি অসহযোগিতা পেয়েছিলেন। এখন আমরা আসি নবাবের পতনের কি কারণ ছিল। পতনের কি কারণ? নবাবের পতনের কারণ নবাবের পতনের কারণ এক নম্বর কারণ হচ্ছে নবাবের সেনাপতি মীর জাফর ও তার সহযোগী যারা ছিল তাদের অসহযোগিতা এবং বিশ্বাসঘাতকতা, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে নবাবের সেনাপতি থেকে সভাসদ অধিকাংশই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজের স্বার্থকে বড় করে দেখেছে। এটা ছিল দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণ হচ্ছে তরুণ নবাবের অভিজ্ঞতা, দূরদর্শিতা, বিচক্ষণতা ও দৃঢ়তার অভাব ছিল। তিনি যুদ্ধক্ষেত্রে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। চার নাম্বার কারণ হচ্ছে
সেনাপতি মীর জাফরের ষড়যন্ত্রের কথা জানা সত্ত্বেও বারবার নবাব তার উপরই নির্ভর করেছেন। তারপরে 5 নম্বর কারণ হচ্ছে ইংরেজদের সম্পর্কে সতর্কতা মূলক উপদেশ, আর নবাব আলীবর্দী খানের উপদেশ নবাব সিরাজদৌল্লার কাছে তেমন গুরুত্ব পায়নি। 7 নম্বর কারণ হচ্ছে নবাবের শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ এবং রণকৌশলী ছিল খুবই উন্নত। 8 নম্বর কারণ হলো রবার্ট ক্লাইভ ছিল দূরদর্শী, সূক্ষ্ম ও কূটবুদ্ধি সম্পন্ন। এই কারণগুলোর জন্য নবাবের পতন হয়। পতনের কারণ নবাব সিরাজদৌল্লা সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্র জানার পরেও তিনি বারবার সেই সেনাপতির উপর, মীর জাফরের উপরে তিনি ভরসা করেছেন এবং তাৎক্ষণিক যুদ্ধক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতেও তিনি ব্যর্থ হয়েছেন। এই সমস্ত কারণের জন্যই নবাবের পতন হয়েছিল। এখন আমরা জানি পলাশী যুদ্ধের ফলাফলটা কি। পলাশী যুদ্ধের ফলাফল পলাশী যুদ্ধের নবাবের পরাজয় এবং মৃত্যু মুসলিম শাসনের অবসান ঘটিয়ে একটি ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যুদ্ধের ফলে ইংরেজরা মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালেও তিনি ছিলেন নামে মাত্র নবাব। প্রকৃত ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের হাতে। এখন এই ফলাফলে আমরা কি পেলাম, যে এই বাংলায় মুসলিম শাসনের অবসান ঘটে এবং ইংরেজদের শাসনের পথ সুগম হয়। আর মীর জাফরকে নবাব বানালেও সে ছিল নামে মাত্র নবাব, প্রকৃত পক্ষে নবাব ছিল ইংরেজরা এবং সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ। ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের হাতে। 3 নম্বর হচ্ছে পলাশী যুদ্ধের ফলে ইংরেজরা বাংলায় একচেটিয়া ব্যবসা বাণিজ্যের অধিকার লাভ করে ফরাসিরা এই যুদ্ধের পর এই দেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়। 4 নম্বর হলো এই যুদ্ধের যে ইংরেজ শক্তির স্বার্থে এদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করতে থাকে। এই যুদ্ধের পর পলাশী যুদ্ধের সুদূর প্রসারী পরিণতি ছিল উপমহাদেশে কোম্পানি শাসন প্রতিষ্ঠা। এভাবেই এই যুদ্ধের ফলে বাংলা তথা ভারতের স্বাধীনতা ভূলুণ্ঠিত হয়। পরিশেষে আমরা বলতে পারি পলাশী যুদ্ধ একটি খণ্ডযুদ্ধ হলেও বাংলা তথা উপমহাদেশের রাজনীতিতে এর গুরুত্ব ছিল অপরিসীম। পলাশী যুদ্ধে সেই 1757 সালে সে বাংলা স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর প্রায় 200 বছর এই দেশটাকে শাসন করেছিল ইংরেজ কোম্পানি, ব্রিটিশরা। 200 বছর পর 1947 সালে ইংরেজদেরকে এই দেশ থেকে
বিতাড়িত করতে সক্ষম হয় অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এবং 1947 সালে দেশ ভাগ হয়। তো আমরা শিক্ষার্থীরা আমরা আজকে জানলাম পলাশী যুদ্ধ সম্পর্কে, পলাশী যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল, পলাশী যুদ্ধের নবাবের পতনের কারণ এবং পলাশী যুদ্ধের ফলাফল সম্পর্কে জানতে পারলাম। তোমরা এই পাঠটি পড়বে, এ সম্পর্কে পড়বে। আমরা পরবর্তী ক্লাসে আবার আসবো, আবার দেখা হবে। তো তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটা আশা করি যেন শীঘ্রই তোমাদের সাথে আমরা সরাসরি ক্লাস করতে পারি। সে তোমাদের পদচারণায় বিদ্যালয় যেন মুখরিত হয়, আল্লাহ পাকের কাছে সেটা কামনা করি। সে আশাবাদ রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।